জন্য আপনার আপনার জীবনে প্রেম টেম আসে না, বুঝছেন? কারণ আপনি বয়ফ্রেন্ড যে এরকম এরকম কথা বলেন, এর জন্য আপনার জীবনে প্রেম টেম আসবে না। কেন বয়ফ্রেন্ডরা করতে পারবে না? আপনি কেন বারবার আমাকে এই কথাটা বলেন যে আপনার বয়ফ্রেন্ড হবে না, বয়ফ্রেন্ড হবে না? আপনি কি আমাকে আপনি কি চান যে আমার বয়ফ্রেন্ড না হোক? অ্যাকচুয়ালি আসলে সঠিক মানুষ আসা উচিত। ভুলভাল 10 জন মানুষের সাথে প্রেম না করে একজন সঠিক মানুষের সাথে প্রেম করব, যার সাথে সারা জীবন কাটাই দিব। এই যে আপনার জীবনে প্রেম ভালোবাসা নাই, আপনি যে বিরহে ভুগেন, এই ব্যাপারটা কোথায় সবাই জানে। বিরহে ভুগি মানে? আমার কিন্তু একটা লাস্ট ভিডিও আছে, ওখানে আপনি বলতেছিলেন যে আপনার জীবনে প্রেম আসবে, সবাই দেখবে তখন। চিঠি তো মেয়েরাই পাবে, ছেলেরা যে মেয়েদের জন্য চিঠি লিখবে, সুন্দর সুন্দর কথা লিখবে, এটা স্বাভাবিক না? যদি কোনো বাবা আমার কাজ দেখে কান্না করেন, আমার সার্থকতা এখানেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শায়লা সুলতানার সাথে আজ রাইজিং দিদির হোস্ট হিসাবে আছি এবং আমার গেস্ট হিসাবে আছেন, গেস্ট হোয়াট, কে? রাফসান ইমতিয়াজ শান্ত। ওয়েলকাম করছি। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার টুডে। ওয়েলকাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমার গেস্ট হতে পেরে আপনার কেমন লাগছে? নিজেকে মানে অনেক ভীত সন্ত্রস্ত মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মানে অনেক ভয় পাচ্ছি ভিতরে ভিতরে। ওয়াই? কেন? কারণ আপনি আমার মানে এই প্রোগ্রামের হোস্ট। সো 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 আজকে আমি রাফসানের সব সিক্রেট বের করে ফেলবো, রাইট? হ্যাঁ, চলেন আমরা রাফসানের কি কি সিক্রেট বের করতে পারি একটু একটু দেখি। আপনার চোখে কি হয়েছে? আমার চোখে কিছু তো একটা হয়েছে, যার জন্য আসলে মানে চশমাটা খুলে কথা বলতে পারছি না। সামহাও ডান চোখে একটু কম দেখছি, আর একটু কি বলে এটাকে, মানে কিছু তো একটা হয়েছে ডান চোখে, যার জন্য সারাদিন ধরে আমাকে এই গগলস পরে ঘুরে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, সো রাফসানের সানগ্লাস পরার সিক্রেটটা আমি ফার্স্টেই রিভিল করলাম। বেঁচে গেলাম এত অল্প কিছু বের করার জন্য, থ্যাংক ইউ। এই তো মাত্র শুরু, পিকচার আমি বাকি। হ্যাঁ রাফসান, আমার কাছে নিউজ এসেছে আপনার কিছুদিন আগে মন ভেঙেছে। আপনার মন ভাঙার খবর আমরা পেয়েছি। এখন আপনার সেই ভাঙা মন কি আবার জোড়া লেগেছে নাকি এখনো ভাঙাই আছে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এগুলো সবই হচ্ছে রুমার্স, এগুলো সত্য না। হ্যাঁ, এগুলো মিথ্যা, এগুলো ইনফরমেশনগুলো ভুল। আসলে আমরা জানি যে এই ধরনের রিউমার্স আমাদের শিল্পীদের নিয়ে প্রতিনিয়ত শোনা যায়। সো আমরা এটা রিউমার হিসাবেই গ্রহণ করছি। পরবর্তী প্রশ্নে চলে যায়। আপনার পাশে আজ যে বসে আছে সে আপনার কো-আর্টিস্টও, এবং আপনি আপনার জীবনের প্রথম কাজ তার সাথে স্টার্ট করেছেন। সো আপনি শায়লা সাথী সম্পর্কে 3টা ভালো গুণ বলেন, 3টা খারাপ গুণ বলেন অন ক্যামেরা, এবং সে পাশে বসে আছে। ঠিক আছে, যদি ভালো গুণের কথা বলি তাহলে হচ্ছে প্রথম ভালো গুণ, সে খুবই সাপোর্টিভ একজন পার্সন অ্যাজ অফ মাই কো-আর্টিস্ট একদম প্রথম দিন থেকে। আরেকটা ভালো গুণ হচ্ছে অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, ইভেন ভিতরে কোনো জটিলতা নাই। আর আরেকটা ভালো গুণ যদি বলি সেটা হচ্ছে, আপাতত মনে পড়ছে না, পরে বলবো। না না না, মনে পড়তেছে না, কি করবো। না, আরেকটা ভালো গুণ হচ্ছে আমি আমার সাথে রাগ ঝগড়াঝাটি কম হয় আর কি, এটা। হ্যাঁ, এটা ভালো গুণ, আমার সাথে ঝগড়াঝাটি কম হয় ভাই, রাগটা কম, এটা ভালো গুণ। আর যদি অল্পতে রেগে যান, আর রেগে গেলে এই যে এত সুন্দর মিষ্টি হাসি দিয়ে যে কথা বলা, এটা অনেক ভয়ঙ্কর হয়ে যায়। 2টা। আর আরেকটা পচা গুণ হচ্ছে গিয়ে, নিজে রেগে গেলে সেটাকে কোনোভাবে হচ্ছে লুকাতে পারে না, মানে কোনোভাবে লুকাতে পারে না, হাইড এন্ড সিক রাখতে পারে না। রাগের মধ্যেই আমার 3টা খারাপ গুণ। না, এছাড়া আপনার তেমন কোনো খারাপ গুণ নাই, আপনি খুব ভালো। আপনার আমার সাথে কাজ করার সবথেকে প্রিয় কাজ কোনটা? প্রথম প্রেমের চিঠি। এই গল্পটা কিন্তু শায়লার সাথে নিজের জীবন থেকে নেওয়া, এই জন্যই ভালো তো হতেই হবে। আপনি আপনার প্রথম প্রেমের চিঠি কাকে লিখেছেন? আমি আমার প্রথম প্রেমের চিঠি কখনোই কাউকে লিখি নাই। এই গল্পে লিখেছিলাম সাথীকে, গল্পের ভিতরে যে চরিত্রটা ছিল ময়ূরাক্ষী, তাকে লেখা হয়েছিল। বাট এছাড়া আমি কখনো কোনো মেয়েকে চিঠি লিখি নাই। তবে হ্যাঁ, আমার লাইফে আমি সত্য, আমার জীবনে আমি প্রথম প্রেমের চিঠি পেয়েছিলাম ক্লাস 9-এ থাকতে, আমি পেয়েছি। তো তখন আমার চিঠিতে কি লেখা ছিল, কাইন্ড অফ এরকম, প্রিয় ভাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তুমি আমার দিকে মাঝে মাঝে তাকাও, হয়তো তুমি আমাকে পছন্দ করো, কিন্তু যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে নিচে হ্যাঁ এর উপর টিক দাও, যদি ভালো না বাসো তাহলে না এর উপর টিক দাও, চিঠিটা আবার মিমের কাছে পৌঁছে দাও, ঠিক আছে? এই ছিল আমার প্রথম পাওয়া প্রেমের চিঠি। তো আপনি টিক দিয়েছিলেন কিসে, হ্যাঁ নাকি না? কোনোটাতে টিক দিইনি, হেড স্যারের হাতে নিয়ে দিয়ে এসেছিলাম, কারণ মেয়েটা আমাদের স্কুলের টিচারের বোন ছিল। সো আমরা রাফসানের প্রথম প্রেমের চিঠি পাওয়ার গল্পটা তো শুনতে পেরেছি, তাই না? প্রথম প্রেমের চিঠি কাজটা করতে যে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা অনেক ফান মজা আড্ডা দিয়েছি, কিন্তু
প্রথম প্রেমের চিঠির যে কমেন্ট বক্স সেটা দুঃখমিয়া নিয়ে ভরপুর, আপনার এর ফিলিংস কি বলেন? মানে ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে ফিল হলো যে একটা গল্প, যে গল্পটা মানুষ মানে লিটারালি আমাকে কেন্দ্র করে চোখের পানি ফেলছিল, এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে। ইভেন কাজটা করার সময় বুঝি নাই যে এতটা সুন্দর হতে পারে। যদিও এটার পুরো ক্রেডিটটা আমি দিব হচ্ছে কি আপনার গল্প, কজ অফ এই গল্পটা আপনার জীবন থেকে নেওয়া। আবার হচ্ছে এই গল্পে যে ডিরেকশন দিয়েছে শাকিল আমাদের, মানে জাস্ট দুর্দান্ত ছিল, এটা কিছু বলার নাই। মানে এইটুকু বলবো যে এটা আমার কাছে আমার লাইফের বেস্ট ওয়ার্ক এভার, আজীবন থাকবে। এবার বলেন, আপনার আমাকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আপনাকে স্পেস দিলাম। অবশ্যই আছে। এই যে মানে আপনার পাশে আমি বসে আছি, আপনার সাথে আমার কাজ হচ্ছে প্রতিনিয়ত, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে? আপনি এখন আমার পাশে বসে আছেন কারণ আপনি আমার গেস্ট, আপনি তো থাকবেনই। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, এখন আপনি আমার গেস্ট। হ্যাঁ, সো আমি যেহেতু জিজ্ঞাসা করে বলছি তখন আপনি আমার গেস্ট হয়ে গেলেন না। আপনি হোস্টকে কোশ্চেন করছেন, আপনাকে আমি স্পেস দিয়েছি। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এভাবেই বলতে হয়, এভাবেই স্বীকার করে নিতে হয়। এর জন্য আপনার জীবনে প্রেম আসে না, বুঝছেন? কারণ আপনি বয়ফ্রেন্ড যে এরকম কথা বলেন, এর জন্য আপনার জীবনে প্রেম আসবে না। কেন বয়ফ্রেন্ডরা করতে পারবে না? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কেন বয়ফ্রেন্ডকে কেন এরকম করতে হবে? এরকম কেন করতে হবে? আমি তো ভুল হয়েছে এইভাবে করতে বলি নাই। এক্স্যাক্টলি বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড রাগ করলে সরি বলবে, এটা ছেলেদের নেচার, এটা হতেই পারে। আমি যে আপনাকে মানে এরকম সম্মান দেখে যে বললাম যে সরি আমার ভুল হয়ে গেছে, আপনি বলতেছেন এরকমই করতে হবে, মানে মনে হলো যে নিজের ভেতরে একটা জমায় থাকা রাগ যে আমার বয়ফ্রেন্ড আমার সামনে এরকম করে না। আমি তো আপনাকে বয়ফ্রেন্ড ফিল করে বলি নাই। না মানে আপনার মনের মধ্যে অটোমেটিক্যালি চলে আসছে। আপনি কেন বারবার আমাকে এই কথাটা বলেন যে আপনার বয়ফ্রেন্ড হবে না? আপনি কি চান যে আমার বয়ফ্রেন্ড না হোক? আমি চাই না, আমি চাই আপনার প্রেম হোক, কিন্তু আপনি যে পরিমাণে আইজব আপনার হবে না। কি বলবো না থাক। আমি এবার একটু প্রশ্ন করি, বলেন আপনি তো হচ্ছে গিয়ে যখন আমরা টিম ওয়াইজ কাজ করছি, আপনি আমার সাথে কাজ করেন, তামিম ভাইয়ের সাথে কাজ করেন, তামিম ভাই এবং আমি আমাদের দুইজনের সাথে কাজ করার ক্ষেত্রে আপনার কোন ধরনের গল্পে কার সাথে কাজ করতে বেশি ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করেন? আচ্ছা, তামিম ভাইয়া হচ্ছে আমার সর্বপ্রথম কো-আর্টিস্ট। আমি যার সাথে আমার অ্যাক্টিং জার্নি স্টার্ট করেছি, তার সাথে আমার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, এবং উনি সিনিয়র কো-আর্টিস্ট। ওনার থেকে আমি অনেক কিছু এক সময় শিখেছি। ঠিক আছে, যে আমি যখন কিছুই পারতাম না, তামিম ভাই অনেক কিছু আমাকে দেখিয়ে দিতেন। আর আপনার সাথে একটু রোমান্টিক স্টোরি বেশি করা হয় আমার। মানে সেক্ষেত্রে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেমন তামিম ভাইয়ের সাথে যদি একটা লাভ স্টোরি করতে হবে এটা আপনার কাছে কেমন লাগে, আমার সাথে একটা কমেডি জনরার কাজ করতে আপনার কেমন লাগে? আপনি তো রিয়েল ক্যারেক্টারই কমেডি, মানে অল টাইম হাসতে থাকেন, সো আপনার কাছে ফান লাভিং গাই, সো আপনার সাথে আমার কমেডি জনরার কাজ করতে খারাপ লাগে না, ভালো লাগে। ইনফ্যাক্ট তামিম ভাইও সেম, আপনারা দুজনই ফান লাভিং, সো আপনাদের সাথে কাজ করতে আমার ভালো লাগে। কিন্তু আপনার সাথে যখন রোমান্টিক সিন করতে যাই আমার আসে না, আমি কি করব? তখন আপনিও হাসেন, আমিও হাসি, এটা হয়ে যায়। তো আমি যে আপনার সিনিয়র টিমে, আপনি আমার সাথে যে হুটহাট ঝগড়া করেন, এটার জন্য আপনাকে পানিশমেন্ট পাওয়া উচিত না? আপনার সাথে আমি কবে ঝগড়া করছি? অল টাইম। কখন? অল টাইম। ওটাকে ঝগড়া বলে? তাহলে ঝগড়াকে কি বলেন? মারামারি, কাটাকাটি? আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় যে আমি অনেক ভয়ঙ্কর, আমার হাতে একটা অদৃশ্য দা থাকে, এটা কোনো কথা নাকি? আপনি নিজে করবেন, মানে ফাজলামি আপনি নিজে করবেন অকাজ, আর সেটার জন্য আপনি একটা কথা শুনলে আপনি বলবেন আমার হাতে অদৃশ্য দা। আচ্ছা ঠিক আছে, বাদ দে, আমরাই হ্যাঁ, দিন শেষে আমরাই তো। তারপর বলেন, এই যে আপনার জীবনে প্রেম ভালোবাসা নাই, আপনি যে বিরহে ভোগেন, এই ব্যাপারটা কি সবাই জানে? বিরহে ভুগি মানে? আমার কিন্তু একটা লাস্ট ভিডিও আছে, ওখানে আপনি বলতেছিলেন যে আপনার জীবনে প্রেম আসবে, সবাই দেখবে তখন। এই যে একটা হতাশা, এই ব্যাপারটা কি আপনি কি বলবেন? হতাশা না তো, অ্যাকচুয়ালি আসলে সঠিক মানুষ আসা উচিত। ভুলভাল 10 জন মানুষের সাথে প্রেম না করে একজন সঠিক মানুষের সাথে প্রেম করব, যার সাথে সারা জীবন কাটাই দিব। 10 জনের, আমার মন তো একটাই, আমি 10 জনকে হয়তো ভালোবাসতে পারবো না, এটা তো অবভিয়াসলি, এটা আমিও পারবো না। হ্যাঁ, তো ওরকম মনে হয় না যে এখন হুটহাট কারোর সাথে কারোর প্রতি ভালো লাগা কাজ করে যাবে, বা হুটহাট কারোর প্রতি ভালোবাসা কাজ করবে। সবসময় ভয় কাজ করে যে একটা সম্পর্কে জড়াবো, ওই সম্পর্কটা যদি একদম শেষ পর্যন্ত যে পরিণতিটা না পাই, তখন আমি কি করব, তখন আমি নিজেকে সামলাবো কী করে? কারণ আপনি যেটা বললেন না, আমার হাতে তা অদৃশ্য, তার থেকে বড় কথা আমি অনেক সেন্সিটিভ, আমি অনেক ছোট, আমার আপন মানুষদের কাছ থেকে অনেক ছোটখাটো বিষয় অনেক হার্ট হই। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা চলেন এবার আমরা কাজের কথায় আসি। এই যে বাবার শেষ দিন, যেটা হচ্ছে কাইন্ড অফ আপনার একটা ড্রিম প্রজেক্ট, যেটা আপনি করলেন। এই হোস্ট আমি। আরে
কোশ্চেন করার স্পেস দিয়েছি বলে কোশ্চেন করেই যাচ্ছে কেন? আচ্ছা আমি একটা প্রশ্ন করি, এই যে আজকে যে প্রজেক্টটা হচ্ছে আপনার ড্রিম প্রজেক্ট, মানে বাবার শেষ দিন, যে গল্পে আমিও আছি আপনিও আছেন, মানে আপনি তো আছেন আমি আছি আর কি, তো ফ্যাক্ট হচ্ছে এই ড্রিম প্রজেক্টের পর আপনার প্ল্যান কি, মানে ফিউচারে আর এরকম কোনো গল্প আছে যেটার জন্য আপনি ভেবে বসে আছেন আর এরকম গল্প করবেন? থ্যাংক ইউ রাফসান, আপনি একটা গুড কোশ্চেন। আমি অলওয়েজ এরকম মানে প্রশ্ন করি, এরকম থ্যাঙ্কস পাওয়ার জায়গা আমি রাখি, কিন্তু আপনি দেন না। ওকে, সো দিলাম না, ঠিক আছে। আমি বাবা নিয়ে যেহেতু কাজ করেছি, আমার ইচ্ছা আছে আমি মায়েদেরকে নিয়েও একটা গল্প করবো, যদি ওরকম সুযোগ হয় ইন ফিউচার। আমার ইচ্ছা আছে আমার আম্মু মানে প্রত্যেকটা মার উদ্দেশ্যে আমার একটা কাজ উপহার দেওয়ার, হ্যাঁ উৎসর্গ করে, যেরকম বাবাদেরকে উৎসর্গ করে একটা কাজ করেছি, মায়েদেরকে উৎসর্গ করে একটা কাজ করব, যেন ওই কাজগুলো প্রত্যেকটা মা দেখে বুঝতে পারে এটা আমার সন্তান, বা আমার সন্তানটা এমন হওয়া উচিত, বা আমার সন্তানটা তো এমনই, এই জিনিসটা যেন রিলেট করতে পারে। আচ্ছা, এই পর্যন্ত আপনি তো গত 2-2.5 বছর, মানে সরি গত 4 বছর অনেক কাজ করেছেন। এত কাজের ভিড়ে আপনাকে যদি প্রশ্ন করি যে আপনার সবচেয়ে পছন্দের কাজ কোনটা, কোন গল্পটা, মানে কোন নাটকটার নাম বলবেন এই মুহূর্তে না, অল ওভার গত 4 বছর থেকে এই পর্যন্ত? বাবার শেষ দিন, এটাই বেস্ট। আচ্ছা ফাইন। আর এই যে তার আরেকটা আছে, কোনটা? বয়স 18। ও আচ্ছা, বয়স 18, ফাইন, অলরাইট, আমি আমার অ্যানসার পেয়ে গেছি, এখন কোশ্চেন নেই। আরেকটা আছে, কি? প্রথম প্রেমের চিঠি। ইয়েস। আমি অনেক ছোট থাকতে প্রেমের চিঠি পেয়েছি। স্বাভাবিক, মেয়ে হয়ে যদি চিঠি না পান তাহলে মেয়ে কেন হবে? এটাই তো কথা। চিঠি তো মেয়েরাই পাবে, ছেলেরা যে মেয়েদের জন্য চিঠি লিখবে, সুন্দর সুন্দর কথা লিখবে, এটা স্বাভাবিক না। রেসিজমের দুনিয়া, খালি ছেলেরাই লিখবে, মেয়েরা লিখবে না? মেয়েরাও লিখবে, যখন ছেলেরা দিবে তখন মেয়েরা অ্যানসার দিবে না কেন? মেয়েরা প্রথমে দিতে পারে না? মেয়েরা না সবকিছুতে ছেলেদের থেকে আগানো, মেয়েরা এটা করে ফেলবে, সেটা করে ফেলবে, এভারেজ জয় করে ফেলবে, চিঠির বেলায় কেন ছেলেদের আগে দিতে হবে? আপনার কি বলছে মেয়েরা ছেলেদের থেকে আগানো? একজন আরেকজনের সমানুপাতি, মানে হ্যাঁ, মানে সমান ভাবে হাঁটতে চায়। তার মানে একটা হ্যাঁ। ছেলে যদি চিঠি দেওয়ার ক্ষমতা রাখে, মেয়েকেও আগে চিঠি দেওয়ার ক্ষমতা রাখতে হবে। তো ভালো লাগলে কেন দিবেন? অবশ্যই দিবে, ভালো তো লাগতে হবে। এই যে পয়েন্টটা আসছে না, এবার জান ছেড়ে দিলাম। আপনি আমাকে কথায় আটকাতে পারবেন না মিস্টার রাফসান, আপনি আটকানোর চেষ্টা করছেন খুব। ওকে, এবার আমি আপনাকে আবার আমার হোস্টিং এর আপনার থেকে নিয়ে নিলাম। হ্যাঁ প্লিজ কিপ ইট, বলেন। ওকে, সো আপনি একজন আরজে। হ্যাঁ, আরজে থেকে আপনার অ্যাক্টিং ক্যারিয়ার জার্নিটা কিভাবে স্টার্ট হলো? আমি হচ্ছে একটা প্রোগ্রাম করতাম, যে প্রোগ্রামটার নাম হচ্ছে ফিল্মি নয়েজ। যে শোটাতে সাধারণত ক্যামেরার পেছনে যারা কাজ করে, ডিরেক্টর, প্রডিউসার, ওনারা আসে। তো ওই থ্রুতে হলো কি, যখন প্রোগ্রামগুলো হোস্ট করি, সামহাও তাদের কাছে মনে হচ্ছে যে তোমার মধ্যে তো পটেনশিয়াল আছে, মানে একটা ব্যাপার আছে তোমার মধ্যে, মনে হচ্ছে যে অ্যাক্টিং করছো বসে বসে, ক্যামেরার সামনে করো, আসো। তো ওই সুযোগে মানে টুকটাক ব্রেক পেয়ে দেখা গেছে যে মোটামুটি ইন্ডাস্ট্রিতে যারা এই মুহূর্তে আমাদের সিনিয়র আর্টিস্ট আছেন, শামীম হাসান সরকার, তসলিম আবু ভাইয়া, জোবান ভাই, সবার সাথে টুকটাক কাজ করেছি, নিলয় ভাই, সবার সাথে কাজ করা হয়েছে। তো ওই টুকটাক কাজ করতে করতে সামহাও আর্থিক ভাই কোনো না কোনোভাবে আমাকে পিক করেছে, এই আসো তোমাকে নিয়ে কিছু করি। এই তো লিটারালি মানে কিছু বলে ভাই আমাকে কতটুকু নিয়ে আসছে, এটা তো এখন সবাই দেখতেই পাচ্ছে। এই তো। হ্যাঁ, রাফসানের ফার্স্ট কাজ থেকেই রাফসান মোটামুটি ভালো রেসপন্স পেয়েছে। সো আপনার জার্নির জন্য অল দ্য বেস্ট। হ্যাঁ, শুভকামনা রইল। এবং আমার ড্রিম প্রজেক্ট যেহেতু বাবার শেষ দিন, এটার জন্য আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। এইটুকুই বলবো যে গল্পটাতে বাবার শেষ দিন বলা হচ্ছে। এখানে বাবার শেষ দিন বলা হলো একদম মুখ্য উদ্দেশ্যে এইটুকুই বলতে পারি যে গল্পে বাবা বলতে একজন নির্দিষ্ট মানুষকে বোঝানো হচ্ছে। মানে হয় না যে প্রত্যেকটা বিষয় তো মানে কি বলা যায়, একটা রান্না করতে গেলে তো মশলার প্রয়োজন পড়ে, তাই না? ধরেন বিরিয়ানি বানাবেন, মশলা তো নিলেন। তো ব্যাপারটা হচ্ছে এই গল্পটা তো সেম, একজন মানুষ বাবা, এখানে লাইক তার যে জীবন, মানে তার জীবনটা তো আমি চাইলে হুট করে দেখাতে পারছি না। আমি কি হুট করে চাইলেই পারবো যে একটা গল্প দাঁড় করে ফেলি কোনো কিছু ছাড়া, কোনো এলিমেন্টস ছাড়া? এলিমেন্টস তো লাগবে। সো ওই এলিমেন্টসের জায়গা থেকে এখানে আমরা বাবাকে দেখাচ্ছি যে লাইক একজন বাবা, তার জীবনের স্ট্রাগল পিরিয়ডটা কেমন হয়, তার জীবনে যখন তার সন্তান চলে আসে তখন সে তার জীবনে সবকিছুকে একদম বিসর্জন দিয়ে ফেলে। সবকিছু বিসর্জন দিয়ে দেখা গেছে সন্তানের জন্য সবসময় করে, নিজের জন্য আর ভাবার সুযোগটা মেলে না। কিন্তু অনেক শখ আহ্লাদ থাকে যেগুলো কখনো পূরণ হয় না। কিন্তু তারপরে দেখা গেছে ঘুরে ফিরে কোথাও না কোথাও বাবাদের একটা চাওয়ার জায়গা থাকে, সেটা সন্তানের কাছ থেকে হোক, তার অফিস থেকে হোক, তার পরিবেশ থেকে হোক, কিছু না কিছু চাওয়ার থাকে যে এইটুকু যদি আমি পেয়ে যাই তাহলে আমি ভাই সন্তুষ্ট, আমার জীবনে মনে হবে যে আমি কিছু হলেও পেলাম। ওই কিছু না পাওয়ার যে আক্ষেপটা, সেই আক্ষেপটা হয়তো এই গল্প থেকে আপনারা দেখতে পাবেন। এটুকু বলতে পারি যে গল্পটাতে আপনি লাভ স্টোরি খুঁজে পাবেন না, কিন্তু কোনো না কোনোভাবেও একটা অদৃশ্য মায়া, অদৃশ্য ভালোবাসা আপনাকে পুরোটা সময় ঘিরে রাখবে, ভালো লাগবে। বাবা মা আমাদের ইমোশন,
বাবা মা আমাদের মাথার মুকুট। জীবনের যে ছোটোখাটো শখ থাকে ওই শখগুলার মানে যত্ন ওরা কখনো নেন না। তো যখন আমরা বড় হই আমাদের সামনে যদি বাবা বা মা তার কোনো শখের কথা বলে ফেলেন, আপনার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনি ওই শখটা পূরণ করার চেষ্টা করবেন, ওটার দায়িত্ব আপনার। এই এই মানে এই মেসেজটা দেওয়ার জন্যই আমি এই কাজটা করেছি, কারণ আমার কাছে আমার বাবা পৃথিবী। আমি আমার বাবা আমার কাছে অনেক সেন্সিটিভ ইস্যু। আমি প্রচণ্ড রকম ভালোবাসি আব্বুকে, কারণ আমার আব্বু আমার জন্য এত করেছে, আমার আম্মু আমার জন্য এত করেন। আমি চোখের সামনে ছোট ছোট যে কেয়ারগুলো যত্নগুলো দেখি পৃথিবীর কেউ আমার জন্য করবে না। সো আমি চাই পৃথিবীর সকল বাবা মা এইভাবে সম্মান পাক, পৃথিবীর সকল বাবা মা যেন সন্তানের মাথার মুকুট হয়ে থাকে। আমার কাজের মাধ্যমে যদি আমি একটু হলেও বাবা মার মানে বোঝাতে পারে না জায়গাটা মানুষকে বোঝাইতে পারি বা একটু হলেও মনে টাচ করতে পারি, আমার সার্থকতা এখানেই। যদি কোনো বাবা আমার কাজ দেখে কান্না করেন, আমার সার্থকতা এখানেই। যদি কোনো সন্তান আমার কাজ দেখে 5 মিনিটের জন্য হলেও বাবার কাছে যে সুন্দরভাবে কথা বলেন, বাবার সাথে যে বাবার মানে সকাল্লাদ সম্পর্কে জানতে চান, বা বাবার সাথে যদি কোনো খারাপ ব্যবহার করার জন্য সরি ফিল করে এই কাজটা দেখে যে বাবাকে সরি বলেন, আমার সার্থকতা ওখানেই। আপনারা প্লিজ কাজটা দেখবেন। সো রাফসান, আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি এবং আজকের মতো আমরা আড্ডা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আপনার সাথে আবারও কোনো প্রোগ্রামে দেখা হবে যেটাতে হোস্ট আমিই থাকবো হয়তো। আর যদি আপনার হচ্ছে স্টুডিওতে যাই সেখানে তো আরজে আপনি, ওইটা আমি নিব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো কাজ দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।